রানা প্লাজা ধসের এক যুগ আজ। 2013 সালের 24শে এপ্রিল ধসে পড়ে 8তলা এই ভবন। প্রাণ যায় পোশাক শ্রমিক সহ 1138 জনের। বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে এই ট্র্যাজেডি। তবে এর 12 বছরেও শেষ হয়নি হত্যা মামলার বিচার। ভেঙে পড়ার আগের দিনই ফাটল দেখা দিলেও কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছিল 5 কারখানায় শ্রমিককে। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে। এবার জানিয়ে দেব প্রধান শিরোনাম। ভিসি অপসারণে অনশন ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ বাতিল, 4 মে থেকে ক্লাস। আইন পুলিশ কিছুই মানছে না ব্যাটারির রিকশা, এখনো নীতিমালা তৈরিতেই ব্যস্ত ডিএমপি। সংবাদে আরো যা থাকছে। পাচারের টাকা ফেরাতে তৎপর অন্তর্বর্তী সরকার, আইন সংশোধন কূটনৈতিক চেষ্টায় জোর। নবজাতকের গোড়ালির রক্তে 29 রোগের তথ্য। প্রকল্পের 25 বছরেও সবাই সুবিধা পাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারে জানাবো বিস্তারিত খবর। সাভারের রানা প্লাজা ধসের এক যুগ আজ। 2013 সালের 24শে এপ্রিল 8তলা ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় 1138 জনের বেশি শ্রমিক প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন তৈরি পোশাক কারখানা শ্রমিক। এক যুগেও শেষ হয়নি হত্যা মামলার বিচার। দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন এবং হতাহত শ্রমিকদের স্বজনেরা। বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগের উদাহরণ হিসেবে এরই মধ্যে ইতিহাসে স্থান পেয়েছে রানা প্লাজা ধসের ঘটনা। ভেঙে পড়ার আগের দিনই ভবনটিতে ফাটল দেখা দেয়। সেটি অগ্রাহ্য করে পরের দিন ভবনটির 5টি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজা ধসের আগে পোশাক খাতে শ্রমিক ছিল 60 লাখের বেশি। দুর্ঘটনার পর কমে দাঁড়িয়েছে 29 লাখে। এখনও অনেক প্রতিষ্ঠান শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। এই মুহূর্তে সাভারের রানা প্লাজার সামনে রয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। যাচ্ছি তার কাছে। অনির্বাণ, আমরা প্রতিবেদনে শুনছিলাম এক যুগেও এই হত্যা মামলার বিচারটি শেষ হয়নি। এ নিয়ে শ্রমিক নেতা ও আহত শ্রমিকরা কি বলছেন? দেখুন, এক যুগ হয়ে গেল, তো এক যুগ পরও এখন পর্যন্ত আমরা রানা প্লাজার যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু এখনো আহত এবং নিখোঁজের যে স্বজনরা, তাদের হাহাকার আমরা দেখছি। সকাল থেকে আমরা দেখেছি যে তাদের স্বজনরা এখানে এসছেন এবং এসে তাদের নিখোঁজ যে সন্তান, কারো বর, কারো আত্মীয় স্বজন হারিয়ে গেছেন বা তাদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাদের কিন্তু আমরা খোঁজের জন্য তাদের আত্মীয় স্বজনকে আমরা এখানে দেখেছি। আর বিচারের কার্যের বিষয় যেটি আপনাকে বলছিলাম, সেটি হচ্ছে প্রায় গত এক যুগেও এই হত্যাকাণ্ডের যে বিচার, সে বিচারটি এখন পর্যন্ত হয়নি। কারণ এখানে সব থেকে বড় দুর্বলতা যেটা জানিয়েছে সেটি হচ্ছে সাক্ষীর অভাব। এই ঘটনায় কিন্তু 594 জন সাক্ষী করা হয়েছিল। তো এই 594 জনের মধ্যে মাত্র 94 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এর ভিতরে প্রায় 6 বছর মতো বিচার কার্য স্থগিত ছিল, যার কারণে পুরো বিষয়টি রানা প্লাজা ধসের যে ঘটনার বিচার কার্য, সেই বিচার কার্যটা কিন্তু অনেকখানি বিলম্বিত হচ্ছে। আপনাকে যদি এখনকার পরিস্থিতি দেখে, আপনি নিশ্চয় সামনে যে ডোবাটি দেখতে পাচ্ছেন, এই কচু ক্ষেত হয়ে গেছে। এই ডোবাটি মূলত ছিল রানা প্লাজা সেই 9তলা ভবন। এই 9তলা ভবনে কিন্তু 5টি তলায় ছিল একেবারে পোশাক শ্রমিকদের নিয়ে পোশাক কারখানা যেটি ছিল, সেটি সেখানে প্রায় 3000-এরও উপরে যারা পোশাক শ্রমিক ছিলেন, সে পোশাক শ্রমিক কাজ করতেন। তো আমরা জানি যে গত এক বছরেও বলা যায় যে গত বছরও আমরা যখন এখানে এসেছিলাম, তখনও যারা স্বজনের সন্ধানে যারা আছেন, তারাও এসে অভিযোগ করেছিলেন এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে
করছেন, তাদের স্বজনরাও সেই হত্যাকাণ্ড দ্রুত যেন শেষ হয় তার জন্য তারা বারবার দাবি জানিয়ে এসেছিলেন। কিন্তু সেটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি বলে বড় রকমের একটা বলা যায় যে ট্র্যাজেডি, এই শিল্প দুর্যোগের, বিশেষ বড় বড় শিল্প দুর্যোগ যতগুলো হয়েছে তার মধ্যে অন্যতম জায়গা করে নেওয়া এই রানা প্লাজা ধস, সে রানা প্লাজা ধসের এই ট্র্যাজেডিটি এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে স্বজনরা। আজকের যে কর্মসূচি, সে কর্মসূচি যদি আপনাকে বলি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন অর্থাৎ শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সকাল থেকেই নানান সংগঠনগুলো এসছেন, বিক্ষিপ্ত মিছিলে মিছিলে তারা আসছেন ছোট ছোট দলে দলে। দুপুর বেলা 11টার সময় শ্রমিকদের জন্য নতুন বন্দোবস্ত নিয়ে স্মরণ সভা ও সংস্কারের দাবি নিয়ে জাতীয় নাগরিক কমিটির একটি এখানে সভা রয়েছে। তো সেই সভার জন্য অনেকে জমায়েত হচ্ছেন। আর এর বাইরে যদি আপনাকে বলি, রানা প্লাজার যে মূল মালিক রানা, সে মাঝখানে জামিনে বেরিয়ে গিয়েছিল এবং তারপরে সে আবার আটক রয়েছে। তবে এর বাইরে কিন্তু রানার এখন পর্যন্ত সে বিচারটি কিন্তু এখনো শেষ হয়নি। আর এতে আন্তর্জাতিক অঙ্গন জুড়ে যে যতগুলো আমাদের যে প্রতিশ্রুতি ছিল, সে প্রতিশ্রুতিগুলো কিন্তু এখন অনেকখানি কি বলা যায় যে হালকা হয়ে গেছে। তো এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে চুক্তিগুলো ছিল, শিল্পের ক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা দেওয়া, সেই নিরাপত্তার বিষয়গুলো এখন সুনিশ্চিত এখন পর্যন্ত সেভাবে না হলেও চেষ্টা করে যাওয়া হচ্ছে যেন শিল্পের শ্রমিকদের আর্থিক এবং তাদের এই শিল্প কলকারখানায় যে নিরাপত্তাগুলো যেন সুনিশ্চিত করা হয়। এর বাইরে আপনাকে সারাদিনের যে অনুষ্ঠান, সে সারাদিনের অনুষ্ঠানের ভিতরে বিভিন্ন রকমের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে অনুষ্ঠানগুলো এই বিচারের দাবিতে তারা মানববন্ধন এবং জনসভা এবং ছোট ছোট সভা করছেন এবং এই সভাটি সারাদিনই থাকবে। সকাল 11টার সময় নাগরিক কমিটির পক্ষ থেকে এখানে একটা সভা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রানা প্লাজা ধসের এক যুগ আজ, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বলেন, মিয়ানমারকে এই অপরাধের জন্য দায়ী করা রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায়। কাতার সফরের দ্বিতীয় দিনে বুধবার দোহার মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আন্তর্জাতিক বিচার আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং মিয়ানমারের জন্য গঠিত স্বাধীন তদন্ত প্রক্রিয়ার আওতায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার ও জবাবদিহির উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, এরাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্মিলিতভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে। বুধবার ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি জানান, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জুলুমের প্রতিশোধ নিতে হবে। রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে কর্মশালার আয়োজন করে বিএনপি। দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পদ্ধতি সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলবো। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিএনপির পক্ষেই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব, অন্য কারো পক্ষে নয়। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, রাজনীতির মূল পুঁজি জনগণ এবং তাদের সমর্থন, তাই জনগণের আস্থা ধরে রাখার বিকল্প নেই। বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে। এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে।
বিএনপির ৩১ দফা তৃণমূলে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্ন ধর্মের অনুসারীদেরও জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। কাকরাইলে জামাত ইসলামীর প্রীতি সমাবেশে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের মতো জুলাই অভ্যুত্থানেও সকল ধর্মের অংশগ্রহণ প্রমাণ করে এই দেশ অসাম্প্রদায়িক। সবাইকে ভালোবাসি, সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশে আমি যখন রাস্তায় হাঁটি আমি সকলকে ভাই বলে সম্বোধন করি। আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এমন কিছু সংযোজন করবেন যাতে এই দেশের সংখ্যালঘুরা আপনাদের আস্থায় থাকে। সকলকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন, একটা সুন্দর সমাজ গড়বেন। সাংবাদিক সন্তোষ শর্মা বলেন, স্বাধীনতার পর ২০২৪ সালের দুর্গাপূজায় সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে জামাত ইসলামীর অবদান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় দুর্ঘটনা হয়েছে, কিন্তু ২৪ সালের দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে। সরকার ও সংসদের সব ধর্মের প্রতিনিধির জন্য সংরক্ষিত আসনের দাবি জানান জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব। আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায়, একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই 1954 সাল থেকেই। আমরা যাতে পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি, সমস্ত বাংলাদেশের যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে, খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলা ঠিক নয়। আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচার নষ্ট করুক, এটা আমরা চাই না। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাত ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। এ সময় সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় জানাতে সবার প্রতি আহ্বান জানান জামাতের আমির। আমাকে তাদের অবস্থাটা অ্যাসেস করার জন্য যেতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে ওই দুই পদে নতুন নিয়োগ দেয়া হবে। বুধবার রাতে অনশনরত শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। বলেন, কুয়েটের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন নিয়োগের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে। পরে দীর্ঘ ৫৮ ঘণ্টার পর অনশন ভেঙে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রশাসন। খুলে দেয়া হয় সব হল। আগামী ৪ মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই খবর জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ক্যাম্পাসের বর্তমান অবস্থা কেমন দেখা যাচ্ছে? প্রাণ চাঞ্চল্য ফিরেছে কি? 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনার পর থেকে কুয়েট ক্যাম্পাসে যে উত্তাপ ছিল সেই উত্তাপ কিন্তু অনেকটা কেটে গেছে। এখন শীতল হাওয়া বইছে বলতে গেলে, কারণ গতকাল রাতে আমরা দেখেছি যে যখন কুয়েট ক্যাম্পাসে প্রথম ঘোষণা করা হয় যে এই ছাত্রদেরকে যে
কুয়েটের উপাচার্য এবং উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন করে উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু আসলে ক্যাম্পাসে একটি উল্লাস হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে কুয়েট ক্যাম্পাসের যে দুর্বার বাংলা রয়েছে, সেই দুর্বার বাংলাতে যারা ছাত্ররা রয়েছেন, এই আন্দোলনে যারা অনশনরত অবস্থায় ছিলেন, তারা এখন আসলে অনেকটা উল্লাস করছেন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এবং তারা এই উল্লাসগুলো করছেন। তারা আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে গতকাল গভীর রাতে আসলে আপনার দুপুর রাত 2টার দিকে আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে তদন্ত কমিটি ছিল, সেই তদন্ত কমিটির সদস্যরা তাদের কাছে আসেন এবং তারা শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি জানান এবং সেই বিজ্ঞপ্তিটি জানানোর পরেই তারা শিক্ষার্থীরা উল্লাসে ফেটে ওঠে এবং শিক্ষার্থীরা সেই উল্লাসে ফেটে ওঠে এবং শিক্ষার্থীদেরকে সেই সময় ইউজিসির যে তদন্ত কমিটি ছিল, সেই কমিটির যিনি সদস্য ছিলেন অধ্যাপক তমিজউদ্দিন খান, তিনি আসলে শরবত খাইয়ে তাদেরকে এই অনশন ভঙ্গ করার এবং এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন এবং সেই মিছিল শেষে তারা ভোররাত দিকে আসলে হলে গেছেন। এখন তারা হলে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে বিকাল 4টার দিকে আসলে তাদের যে মূল যে আনুষ্ঠানিক বিজয় মিছিল, সেই বিজয় মিছিল অনুষ্ঠিত হবে এবং অন্যান্য এইখানকার যারা রয়েছেন তারা শিক্ষার্থীরা বারবারই একটি কথা বলেছেন যে তারা এখন আসলে একটি সুন্দর ক্যাম্পাস চান, যে ক্যাম্পাসে আসলে শিক্ষাবান্ধব ক্যাম্পাস থাকবে এবং যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা সকলে মিলে একটি আগামী সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করবেন এবং যে ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না, হানাহানি থাকবে না, সন্ত্রাস মুক্ত একটি ক্যাম্পাস তারা চান। কুয়েট ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। ব্যাটারি রিকশা দৌরাত্মের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই নিয়ম ভেঙে সড়কে ব্যাটারি রিকশা দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু সম্প্রতি দেখতে পাচ্ছি যে চালকরা সংঘাতে জড়িয়ে পড়ছেন। এর কারণ মূলত কি, আর প্রশাসন এ বিষয়ে কি বলছে? দেখুন, প্রথমে আসলে অটোরিকশার বাংলাদেশে নামার যে একটা ইতিহাস আছে, সেটি হচ্ছে যে শুরুর দিকে শুধুমাত্র প্রতিবন্ধী যারা পায়ের চালিত রিক্সা চালাতে পারেন না, প্রতিবন্ধী, তাদের জন্য মূলত আসলে এই অটোরিকশাটি বাংলাদেশে এসেছিল। কিন্তু এরপরে যখন আসলে এটি অনেক বেশি সহজ করে দেওয়া হলো, তারপরে আসলে একে একে এই অটোরিকশার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যটি আসলে বাড়তে শুরু করে এবং এখন এতটাই আসলে দৌরাত্ম্য বেড়েছে যে এরা একটা সংঘবদ্ধ সংগঠন হয়ে গেছে, যে কারণে চাইলেই এই অটোরিকশা বন্ধ করা বা অটোরিকশার বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া কিন্তু আসলে খুব কঠিন একটা বিষয় হয়ে গেছে। যখনই আসলে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে তারা আন্দোলনে নামছে এবং সড়ক অবরোধের মতো ঘটনা, ভাঙচুরের মতো ঘটনাও কিন্তু আসলে তারা ঘটছে। আমি এই মুহূর্তে আসলে তেজগাঁতে আছি। তেজগাঁতে আমি দীর্ঘ সময় যেটি আসলে লক্ষ্য করছিলাম যে এখানে আসলে পায়ে চালিত যে রিক্সা, এই রিক্সার সংখ্যাটি আসলে খুবই কম। এখানে যদি 10টি অটোরিকশা থাকে, হয়তো বা একটি পায়ে চালিত রিক্সা দেখা যাচ্ছে অনেকক্ষণ পর পর, অর্থাৎ এরকম একটা অবস্থার মধ্যে আসলে তৈরি হয়েছে। আপনি জানেন যে সম্প্রতি গুলশানে অটোরিকশা চলাচল আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও একটি বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে আরও 2টি এলাকায় অটোরিকশা বন্ধ করে দেওয়া হবে। একটি হচ্ছে ফার্মগেট এলাকা এবং আরেকটি হচ্ছে মিরপুর 10 এলাকা, এবং বলা হচ্ছে যে এই 2টি এলাকাতে অটোরিকশা চলাচল অনেক বেশি এবং এই জায়গাগুলোতে আসলে নৈরাজ্য হচ্ছে, সড়কে বিশৃঙ্খলা হচ্ছে, সে কারণে এই 2টি এলাকায় বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আসলে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে নানা ধরনের উদ্যোগ আসলে নেওয়া হয়, কিন্তু সেই উদ্যোগগুলো আসলে বাস্তবায়ন হয় না, যে কারণে অটোরিকশার যে দৌরাত্ম্যটি, সেই অটোরিকশার দৌরাত্ম্যটি কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। এখানে প্রশাসনের সঙ্গে যখন আমরা আসলে কথা বলি, প্রশাসন বলেন যে আসলে অনেকটাই আসলে নিরুপায়, বিশেষ করে যখন আসলে অটোরিকশা বন্ধের একটি খুব জোরালো পদক্ষেপ নেওয়া হলো। আপনি জানেন যে গত কয়েক মাস আগে খুব জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়টিতে একদম পুরো ঢাকা শহর আসলে উত্তাল হয়ে গিয়েছিল। বিভিন্ন এলাকায় অবরোধ করে আন্দোলনের মুখে পরবর্তীতে কিন্তু আবার সেই তাদের যে চলাচলের অনুমতি, সেই অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ ঠিক যে সময় এই অটোরিকশা বন্ধের ব্যাপারে আসলে খুব কঠোর পদক্ষেপে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তারা এসেছেন, কিন্তু তার আগে আসলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অর্থাৎ তারা যখন এটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তার আগেই আসলে দেখা যাচ্ছে
যে প্রচুর পরিমাণে অটোরিকশা এই রাজধানী সহ বিভিন্ন জায়গায় আসলে চলাচল করছে। অত সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে অটোরিকশা বন্ধে যে আরও অনেক বেশি কঠোর পদক্ষেপ না হলে এটি বন্ধ করা সম্ভব হবে না বলে কিন্তু আসলে নগরবাসীর একটি অভিযোগ আছে এবং নগরবাসী চাইছেন যে খুব যত দ্রুত সম্ভব হয় এই অটোরিকশা চলাচল যেন নিশ্চয়ই ডিএমপি যে নীতিমালার কথা বলেছে তারা দ্রুত ব্যবস্থা নেবে, এটাই সকলের প্রত্যাশা। অটোরিকশা দৌরাত্মের বিষয়ে তেজগাঁও এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে তৎপর বাংলাদেশ ব্যাংক। আইনি প্রক্রিয়ার পাশাপাশি সমঝোতার মাধ্যমে টাকা ফেরত আনার চেষ্টা করছে গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স। তবে বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার টাকা উদ্ধারের উদ্যোগ নিলেও ফেরত আসবে কিনা তা নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। পতিত শেখ হাসিনা সরকারের ১.৫ দশকে বিদেশে পাচার হয় প্রায় ২.৫ থেকে ৩ লাখ কোটি টাকা। এ অর্থ ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচারের টাকা ফেরতে টাস্কফোর্স গঠন করে বিভিন্ন দেশে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবছরের মধ্যে কিছু অর্থ ফেরত আনতে জোরালোভাবে কাজ করছে টাস্কফোর্স। তবে প্রচলিত মানি লন্ডারিং আইনে ফেরত আনা সময় সাপেক্ষ, তাই অর্থ উদ্ধারে আইন সংশোধনের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। স্টোলেন মানিটা ক্রস বর্ডার ইস্যু, অতএব বাংলাদেশের নিজস্ব আইন বা নিজস্ব প্রক্রিয়ার উপরেই সব কিছু নির্ভর করে না, এবং যতগুলি দেশের অর্থগুলো গিয়েছে সেই দেশের স্থানীয় আইন সেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে ডিপ্লোম্যাটিকভাবেও বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর ও কানাডা। এসব দেশ থেকে অর্থ ফেরত আনতে বিদেশি বিশেষজ্ঞদের সাথে কাজ করছে দুদক, সিআইডি সহ কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, আইনি প্রক্রিয়া ও সমঝোতায় অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয়। পাচার করা অর্থের ব্যাপারে কতটুকু আপনার সফল হবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ হয়, কারণ যারা নাকি অর্থ পাচার করে দিছে, তাই না, তারা কি সমঝোতা আসতে চাবে? বরং সরকার তো চাইবেই যে যত তাড়াতাড়ি পারে আমার কিছু টাকা পয়সা আসুক, তাই না? আমরা তাদের সাথে কি শর্তে চুক্তিতে যাব ফেরত আনার জন্য, এবং সেটা কিভাবে বাস্তবায়িত হবে, শর্তটা কিভাবে ফলো করা হবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব জটিল আইনি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া আছে, এবং বিশেষ করে আমাদের দেশের লিগ্যাল প্রসেসটাকে সেটাকে এনশিওর করে তারপর যদি অগ্রসর হওয়া যায় তাহলে অবশ্যই সেটাও কাজে লাগতে পারে, তবে দীর্ঘ প্রক্রিয়া উভয় ক্ষেত্রে। পাচার করা অর্থ কী পরিমাণ ফেরত আসবে তা রাজনৈতিক ও কূটনৈতিক বিচক্ষণতার উপর নির্ভর করছে বলেও জানান বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নবজাতকের 1 ফোঁটা রক্ত পরীক্ষাতেই 29টি রোগের তথ্য পাওয়া যায়। গোড়ালি থেকে সংগ্রহ করতে হয় এই নমুনা। এতে চিকিৎসার মাধ্যমে শিশুকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। বাংলাদেশে হিল প্রিক টেস্ট নামের পরীক্ষা নিয়ে 25 বছর ধরে প্রকল্প চললেও সবার জন্য উন্মুক্ত করা যায়নি। দেশে প্রতি বছর 36 লাখ শিশুর জন্ম হয়। জন্মগত ত্রুটিসহ নানা রোগ থাকে কয়েক লাখের, মারা যায় অন্তত 1 লাখ। মৃত্যু ও বড় রোগ প্রতিরোধে অনেক দেশেই নবজাতকের রক্ত পরীক্ষা করা হয়। এজন্য জন্মের 14 দিনের মধ্যে গোড়ালি থেকে নমুনা সংগ্রহ করতে হয়। এতে জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া সহ 29টি সমস্যা চিহ্নিত করা সম্ভব। যে বাচ্চাটাকে আপনি দেখলেন 10 বছর বয়সে, 7 বছর বয়সে, যে ডেভেলপমেন্ট ডিলে নিয়ে প্রতিবন্ধী হিসেবে আমার দৃষ্টিতে, সবার দৃষ্টিতে, তাকে আমরা কিছু টেস্ট যদি জন্মের পর করে নিতে পারতাম, তার আগাম কিন্তু রোগটা আমরা ধরতে পারতাম। রোগটা ধরে যখন চিকিৎসা শুরু করতাম, এই বাচ্চাটা প্রতিবন্ধী হতো না। লক্ষণটা নাই বেবিটার, কিন্তু আমি প্রেডিক্ট করতে পারবো একটা রক্তের টেস্টের মাধ্যমে এই বাচ্চাটা এই রোগটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারবো, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নবজাতকের স্বাস্থ্য নিয়ে সেমিনারে যোগ দেন দেশ বিদেশের বিশেষজ্ঞরা। বলেন, পরীক্ষাটি চালু করা গেলে নবজাতকের বড় রোগের ঝুঁকি কমবে। বিশ্বের 35% শিশুর জন্মের পর এই পরীক্ষা করা হয়। এতে কোনো শিশুর রোগ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যা একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ কমায়।
It is already a standard in the world. এটি সারা বিশ্বেই গ্রহণযোগ্য পদ্ধতি। ফিলিপাইনে আমরা 29 ধরনের পরীক্ষা করি। এতে অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব। And many babies can be saved. একটি প্রকল্পের অধীনে 1999 সাল থেকে দেশে এই পরীক্ষা করছে কয়েকটি হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। খরচ হাজারের কম, তবে এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।